আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়, যার নাম হলো বহুপদী এবং বহুপদী সমীকরণ। আশা করি ইতিমধ্যে আমি যে ক্লাসগুলো সম্পন্ন করেছি, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এগুলো দেখতে পেরেছ এবং কিছুটা হলো উপকৃত হয়েছ। যদিও তোমাদের পরীক্ষা নিয়ে তোমরা এখনো সন্দিহান, তবে আমরা সেটি চিন্তা না করে আমরা আমাদের মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখার চেষ্টা করব। এছাড়াও একাদশ শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছ, তোমরাও আমার এই দ্বাদশ শ্রেণীর জন্য, যদি আমি মূলত এগুলো একাদশ দ্বাদশ সকল শিক্ষার্থীরা এগুলো দেখতে পারো, একাদশের জন্য এগুলো তোমরা দেখতে পারো, কারণ তোমাদেরও হয়তো সামনে লাগবে। আর যদি আমি এখন এই অধ্যায়গুলো বা দ্বাদশের জন্য যে ক্লাসগুলো করাচ্ছে, এগুলো একান্তই নৈর্ভিত্তিক বা বহু নির্বাচনের জন্য অনেকটা সংক্ষিপ্ত ফরম্যাটে করাচ্ছি। তারপরেও তোমরা কিছুটা হলো এগিয়ে থাকবে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যদি এগুলো দেখো, তোমাদের কিছুটা হলো উপকার হবে। আর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি এই অধ্যায়গুলো বা প্রথম অধ্যায় থেকে পর্যন্ত চতুর্থ অধ্যায় এসে যতটুকু পড়িয়েছি বা করাচ্ছি, সামনে যা করাবো আমি মূলত বহু নির্বাচনী টার্গেট করে করাচ্ছি অনেকটা সংক্ষিপ্তভাবে। তো তোমরা এটা দেখবা। আর সৃজনশীলের জন্য আশা করি অতীতে বা আগে যেগুলো করিয়েছি তোমরা সেগুলো রিভিশন করবে। তো আজকে আর কথা না বলে আমরা চলে যাই, দেখি আজকে আমরা কি শিখবো। আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়টা দেখব। এখানে আজকে আমরা যেটা শিখবো, আমরা আজকে অধ্যায়ের অঙ্ক বা অবজেক্টিভে যাওয়ার আগে যে ধারণাগুলো আমাদের নিতে হবে সেগুলো হলো উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। যদিও আমরা এটা মাধ্যমিক লেভেলে অনেক পড়েছি, তারপর একটা দুইটা ব্যতিক্রমের এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাবো, যেটি আমাদের এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট। তারপর আমরা যেটা দেখবো দ্বিঘাত সমীকরণের সাধারণমূলক নির্ধারক, এটাও আমরা শিখেছি মাধ্যমিকে উচ্চতর গণিতে। তারপরে দেখবো দ্বিঘাত সমীকরণ মূলের প্রকৃতি, এটাও ছিল। তারপরে আমরা এখন আবার এগুলো মোটামুটি মাধ্যমিকের সাথে অনেকে মিল আছে, যারা আগে করেছো ভালো করে তারা এখন সহজ হবে তাদের জন্য। প্রতিসম রাশি কি, এটা আমরা শিখবো। দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণ মূল ও সহগের সম্পর্কে, এটা আমাদের জন্য একেবারে নতুন। আমরা এই জিনিসগুলো জানবো। তোমাদেরকে আগেই বলে রাখি, আগেও বলেছিলাম, আমরা এগুলো জানতে গিয়ে যেগুলোর সাথে সাক্ষাৎ হবে মূলত এগুলো থেকে, এই প্রশ্ন এই আলোচনা থেকে মূলত অবজেক্টিভ থাকতে পারে বা থাকবে, এগুলো থেকে থাকবে না এমন না, এগুলো থাকবে। তো আমরা দেখি প্রথম আমাদের যে সমস্যা বা যেটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। ওকে, আমরা দেখি উৎপাদকের সাহায্যে আমরা একটা সমাধান যদিও মাধ্যমিকে করেছি ওইরকম একটা সমাধান দেখি। আমাদের যে বলে x² + 4x + 13, যদি x² - 20x, আমরা এটা একটু পরে করব। x² - 20x, x² - 20x + 36 = 0। আচ্ছা, এটা হলো দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে চলকের ঘাত 2, এই জন্য এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তো এরকম সমীকরণের সমাধান আমরা মাধ্যমিকে পড়েছি, যাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে। এটা আমরা করতে পারি সহজেই। x² - 36 আর এখানে 1, এই দুটো গুণ করলে 36 কে ভাঙে দিতে পারি। যোগ বিয়োগ করলে আমাদের 20 পাওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমরা 18 × 36, 18x - 2x, এই পদ্ধতিতে এটাকে ভাঙতে পারি =0। এই দুটো থেকে x কমন নিলে আমরা এগুলো জানি, তোমরা অনেকেই জানো মাধ্যমিক লেভেলে আমরা এগুলো দেখছি। x - 18 = ভাগ করেছি 0, তাহলে বা আমরা লিখতে পারি, তারপরে আমরা লিখতে পারি কি
x minus 18 x minus 2 equal to 0। সুতরাং আমরা x এর কয়টা মান পেলাম? দুইটা। একটা হলো 2 পাবো আর একটা হলো 18 বা 18 পাবো। তোমরা জানো দুটো উৎপাদকের গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটির গুণফল আলাদা পৃথকভাবে শূন্য হয়। অনেকে জানি কিন্তু বলতে পারি না। আমরা অনেকে এখন সরাসরি লিখে বলছি x এর মান 2 18। অনেক সময় তোমাদেরকে প্রশ্ন করলে বলতে পারো না যেটা কিভাবে x equal to x, কিন্তু এটা কেন? কারণটা হলো যে এটা শূন্য হবে কেন? দুটি উৎপাদকের গুণফল যদি শূন্য হয় তাদের প্রত্যেকের মান আলাদাভাবে শূন্য হবে, এটা আমরা জানি সেজন্য। তো যাই হোক এটা তোমরা পারবা। এরপরে আমরা এই অধ্যায়ে মূলত যেটা আমাদের যেই জন্য আমরা এটা করেছি, মূলত এটার জন্য না, আমাদের এবার আসো x স্কয়ার প্লাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0। এই সমস্যাটি সমাধান করব আমরা কিভাবে? তোমরা বলো এটা তো দেখতে অনেক সহজ, মিডল টার্ম হবে। মনে করতে পারো আমরা সমাধান মিডল টার্মের সাহায্যে করতে পারি, সূত্র প্রয়োগ করে করতে পারি, কমন নিয়ে করতে পারি, ঠিক আছে, ইত্যাদি। এরপরে দ্বিঘাত সমীকরণের সমাধান যেটা আজকে আমরা শিখবো সেটা সাহায্য করতে পারি কিংবা মাধ্যমিকে শিখেছি। আচ্ছা, এখন এইটা কি মিডল উৎপাদকের সাহায্যে যদি করতে বলে, উৎপাদকের সাহায্যে করতে বললে এটা আমরা তো স্বাভাবিক যে উৎপাদক করেছি বা মিডল টার্ম করেছি এভাবে তো হয় না। কেন হয় না? 13 কে তো ভাঙানো যায় না, 13 একটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা কিভাবে করতে পারি এটাকে একটু বিশেষ প্রক্রিয়া করতে হবে। এবং তোমাদের এই ক্লাসে কিন্তু এরকম সমস্যাগুলোই থাকতে পারে, যদি কখনো থাকে তোমরা দেখে খুশি হয়ে যাবে, হ্যাঁ এটা তো পারি, কিন্তু করতে গেলে ঝামেলায় পড়বা। তো আশা করি এটা শিখলে ঝামেলা পড়বা না। এরকম থাকলে একটু বিশেষ প্রক্রিয়া করা লাগে। কিরকম? আমরা এটাকে লিখতে পারি x স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 ইনটু x কে যদি a ধরি 2 ইনটু a ইনটু b ধরলাম 2, যেহেতু এখানে 4x আছে। ওকে, যদি 6x থাকতো তাহলে আমরা 3 ধরতাম b কে, তাহলে 6x হয়ে যেত। 8x থাকতো, b কে 4 ধরতাম। এভাবে ধরে করে ফেলা যাবে। আচ্ছা, আমরা তারপরে b ধরছি কাকে? 2 কে, তাহলে 2 স্কয়ার। ওকে, এখন প্লাস 13 আমরা একটা সূত্র বানালাম। এখন আমাদের কি সমস্যা হয়েছে? x স্কয়ার, ওকে x স্কয়ার, আর এই তিনটা গুণ করলে 4x, ঠিক আছে। 2 স্কয়ার হলো 4 প্লাস 13। এই যে 2 স্কয়ারটা আমরা পাইলাম এটা আমরা বেশি লিখছি, এজন্য এটা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে হয়ে যাবে ইকুয়াল টু 0। ব্যাস, এভাবে আমরা সাজিয়ে করতে পারি। এখন আমাদের কত হয়? আমরা যদি এটাকে সূত্র লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের কি হলো x প্লাস 2 হোল স্কয়ার সূত্র। আর এখানে 13 মাইনাস 4 হবে, তাহলে কত থাকবে? প্লাস 9 থাকবে, ইকুয়াল টু কত হবে? 0। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? এরপরে এগুলো মুছে দিলে আমরা আস্তে আস্তে করে একটা একটা করে এগুলো শিখবো। যেগুলো লিখলাম আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, হোল স্কয়ার মাইনাস মাইনাস 9। শিক্ষণীয় বিষয় এখানে এই জায়গাতে আমরা এটাকে সূত্র বানিয়ে এভাবে এসে এভাবে করলাম। আচ্ছা, এবার কি করা যায়? x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস, আমরা ইতিমধ্যে জটিল সংখ্যার অধ্যায়টা করেছি, তাহলে আমরা জানি আমরা এটাকে লিখতে পারি 9 ইনটু মাইনাস 1, 9 ইনটু মাইনাস 1। মাইনাস 1 এর পরিবর্তে আবার i স্কয়ার লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি 9i স্কয়ার ইকুয়াল টু 0। ওকে, আমরা মাইনাস 9 কে কি লিখতে পারি? 9i স্কয়ার লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো এতটুকু। এইবার আমরা কি করব? তাহলে আমাদের এরপর আমরা লিখতে পারি x প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 3i হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সূত্র আমরা জানি, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কত হলো? 0। এইবার আমরা আগের ফরম্যাটে চলে এসেছি, তাহলে আমরা এখন লিখতে পারবো কি? এটাকে, সুতরাং x এর দুইটা মান পাওয়া যাবে এবং এরা হবে জটিল সংখ্যা। এরা হবে কি সংখ্যা? জটিল সংখ্যা। সুতরাং x ইকুয়াল টু এখানে হবে -2 -3i, আর এটা হবে -2 প্লাস 3i। ওকে, এই যে দেখো আমরা এই যে এটার একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করলাম উৎপাদকের সাহায্যে, সেটা দুইটা মূল পাইলাম, -2 -3i, আর এটা পেলাম -2 প্লাস 3i। এই যে দেখো এগুলো দুটোই জটিল সংখ্যা এবং
অনুবন্ধী জটিল সংখ্যা। তো আমরা এটার একটা ব্যাখ্যা সামনে আসতেছে যে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কখন জটিল এবং অনুবন্ধী জটিল হবে সেটার একটা আমরা প্রকৃতি আছে, সেটা জানবো একটু পরে। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। সমাধান এটা শেখানোর জন্য মূলত আমরা এই অঙ্কন করে করেছি যে উৎপাদকের সাহায্যে, আমরা কিন্তু উৎপাদকের সাহায্যে সমাধান করেছি এটাকে। ঠিক আছে, এরকম সমস্যাগুলো তোমাদের থাকতে পারে, তো আশা করি পারবা। এরকম সমস্যা থাকলে তোমরা হয়তো বা আরেকটু অন্যরকম করানো যেতে পারে, জটিল সংখ্যার সাহায্যে তোমরা একটু সৃজনশীল চিন্তা করলে সেটা সলিউশন করতে পারবা। এবার আমরা যেটা শিখবো বলছি দ্বিঘাত সমীকরণের, তারপরে আমাদের যেটা ছিল দ্বিঘাত সমীকরণের সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান ও নিশ্চয়ক। দ্বিঘাত সমীকরণের মূল ও পৃথায়ক, মূল ও পৃথায়ক এর আরেক নাম হলো নিশ্চয়ক। ওকে, আচ্ছা আমরা জানি দ্বিঘাত সমীকরণের সাধারণ মূল, দ্বিঘাত সমীকরণের লিখেছিলাম সাধারণ মূল বা মূল, সেটা আমরা জানি যদি ax² + bx + c = 0 এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়, এই সমীকরণের সাধারণ মূল বা সাধারণ সমাধান বা মূল হলো, এটা কয়টা মূল থাকবে? দুইটা, যেহেতু এটা দ্বিঘাত। তাহলে এই মূল দুটি আমরা লিখে জানি -b ± √b² - 4ac, ওকে, বাই 2a। আমরা জানি দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা যদি ax² + bx + c = 0 এই আকারের হয়, সেই ক্ষেত্রে এটা সমাধান বা মূল হবে -b ± √b² - 4ac/2a। ওকে, আচ্ছা, আর পৃথায়ক হবে এখানে b² - 4ac। অ্যাকচুয়ালি পৃথায়ক হলো নিশ্চয়ক বা পৃথায়ক। আমরা এই অংশটার সাহায্যে এখানে এটাকে পৃথায়ক বলার কারণ, বা আমরা কেন এটাকে পৃথায়ক বা নিশ্চয়ক বলি, এটাকে সংক্ষিপ্তভাবে বলা যায়, আমরা যেহেতু এই দ্বিঘাত সমীকরণের সমাধানটা পেয়েছি -b ± √b² - 4ac/2a। এখন দেখো এই -b বাস্তব হতে পারে, 2a বাস্তব হতে পারে বা বাস্তব সংখ্যা, কিন্তু b² - 4ac এই জিনিসটা কিন্তু বাস্তব বা জটিল হবে সেটা আমরা বলতে পারি না। এই জন্য এটার উপরে ডিপেন্ড করবে, এটা কি বাস্তব হবে, হ্যাঁ, এই অংশটা কি বাস্তব হবে না জটিল হবে, তার উপরে ডিপেন্ড করবে সমীকরণের সমাধান। এই জন্য এই অংশটাকে পৃথায়ক বা নিশ্চয়ক বলা হয়ে থাকে। ঠিক আছে, এটার উপর নিশ্চয়ন করেই আমরা বলতে পারবো যে সেই সমীকরণের মূলগুলো কি বাস্তব হবে নাকি জটিল হবে না কেমন হবে, সেই জন্য এই অংশটার নাম দেওয়া হয়েছে পৃথায়ক বা নিশ্চয়ক। তাহলে আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখতে পারি যে এরকম একটা দ্বিঘাত সমীকরণের মূল বা পৃথায়ক নির্ণয় করতে পারি। যে কোনো একটা সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। ওকে, যে কোনো একটি সমীকরণ নির্ণয় করতে পারি। মনে করো আমরা নিলাম 3x² - x + 2 = 0। তাহলে এটাকে আমরা ax² + bx + c = 0 এর সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, তুলনা করলে আমরা কি পাবো? এখানে x² এর সহগ হলো a এর মান, তাহলে তুলনা করে আমরা পাই a = কত পাওয়া যায়? 3। তারপরে x এর সহগ হলো b, x এর সহগ কি? b, হ্যাঁ b, তাহলে b এর মানটা আমাদের এখানে হলো x এর সহগ -1, আর c হলো ধ্রুবক, এখানে c এর মানটা হলো 2। দ্বিঘাত সমীকরণের একটা বৈশিষ্ট্য তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অনেক সময় বলা থাকে এটা কোন শর্তে, শর্তটা হলো a কখনো 0 হবে না, a is not equal 0, a কখনো 0 হওয়া যাবে না, a is not equal 0, a কখনো 0 হবে না। ঠিক আছে, আচ্ছা, কারণ এই 0 হলে এখানে x² থাকবে না, সেজন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না, এটা মনে রাখতে হবে। ওকে, a b c হতে হবে ধ্রুবক, a b c এখানে কি ধ্রুবক,
তাহলে আমরা এবিসি এর মান পেয়ে গেলাম, এটাকে দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করে এবিসি এর মান। এখন এই মানগুলো আমরা যদি ওই যে সমাধান এবং বিধায়কের মধ্যে বসিয়ে দেই তাহলেই আমাদের সমাধান আমরা পেয়ে যাব। এগুলো তোমাদের সাধারণত আসলো অবজেক্টিভে আসতে পারে, খুব কম আসে বিধায়ক, তবে এগুলো দিয়ে আরেকটু সামনে যে প্রকৃতি নির্ণয় আসতে পারে। তাহলে আমরা x = কি পাবো, a এর মান পাইলাম কত আমরা 3, b এর মান পাইলাম কত -1, c এর মান পাইলাম 2। তাহলে x = আমরা লিখছিলাম -b ± (4ac/2a) আমরা যদি বিধায়কটা আগে বের করে ফেলি, বিধায়কটা বের করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এই সমীকরণের বিধায়ক তোমার অবজেক্টিভে আসতে পারে যে এই সমীকরণের বিধায়ক কত, তাহলে বিধায়ক কত আমরা b² - 4ac, তাহলে b এর মান আমাদের কাছে -1 হোল স্কয়ার -4 * a এর মান হলো 3, c এর মান হলো 2, তাহলে 1 -1 হোল স্কয়ার 1 আর 3 4 12 দুগুণে -24, তার মানে -23 হলো এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের বিধায়ক। হ্যাঁ, আমরা এই যে এই সমীকরণের বিধায়ক পাইলাম কত ঋণাত্মক। ঋণাত্মক হইলে কি প্রকৃতি হয় সেটা আমরা সামনে জানবো। যাই হোক, আমাদের এখানে দরকার ছিল বিধায়ক বের করা, করলাম। তাহলে এখানে সমাধানটা হচ্ছে b এর মান -1 +1 হয়ে যাবে। হ্যাঁ, প্লাস মাইনাস এটার মান পেলাম -23 2a, তার মানে 6। এটাই হলো সলিউশন আমাদের বা সমাধান। দুটো সমাধান, একটা হবে a1 + √−23/6, এটা 1 - √2−23/6। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এইভাবে যদি সমাধান থাকে বা বিধায়ক বের করতে বলে বের করতে আমরা পারবো। আচ্ছা, তারপরে আমাদের যেটা শিখতে হবে, দেখো আমরা লিখেছি মূলের প্রকৃতি। এটাই হলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মূলের প্রকৃতি নির্ণয় এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, মূলের প্রকৃতিটা আমরা একটু আগে বলেছিলাম যে কার উপরে নির্ভর করে, b² - 4ac বিধায়কের উপরে। এই জন্যই এটাকে বলা হয় বিধায়ক। হ্যাঁ, এইটার উপরে প্রকৃতি নির্ভর করবে। এখন এইটার মানটা কি কি হতে পারে আমরা জানি। হ্যাঁ, সেটা 0 থেকে বড় হতে পারে, হ্যাঁ 0 থেকে ছোট হতে পারে, হ্যাঁ ছোট হতে পারে, মানে ঋণাত্মক, এটা হলো ধনাত্মক। আবার 0 এর সমান হতে পারে, b² - 4ac = 0 হতে পারে। হ্যাঁ, আবার আরেকটা হলো এই ক্ষেত্রে মনে রাখতে হবে 0 থেকে বড় এবং পূর্ণবর্গ হতে পারে। এখন এইরকম হলে মানগুলো আমরা যখন b² - 4ac বের করব, বিধায়কের মান যখন বের করব, তো বের করলেই দেখতে পারবো সেটা কি 0 এর সমান, 0 থেকে বড়, 0 থেকে ছোট, নাকি আরেকটা কথা এই ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা হলো পূর্ণবর্গ। হ্যাঁ, পূর্ণবর্গ মানে হলো বর্গ সংখ্যা। আমরা জানি যেমন 9 16 4 এগুলো। হ্যাঁ, আবার 1 হতে পারে, 1 ছাড়া তারপরে কত 25, এরকম পূর্ণবর্গ সংখ্যা হলো এগুলো। এরকম হলে কি হবে? আচ্ছা, আমরা প্রথমে আসি, যদি সেটা কি হয়, বিধায়কের মানটা আমরা বের করে কত পাই, 0 এর সমান পাই, 0 এর সমান হয়, তাহলে ওই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় হবে বাস্তব এবং পরস্পর সমান হবে। মূলদ্বয় হবে বাস্তব, সমান এবং মূলক। এটার ক্ষেত্রে হবে বাস্তব, সমান এবং মূলক। যদি মূলদ্বয় কি হয়, বিধায়ক যদি কি হয়, বিধায়ক যদি 0 হয়, তাহলে মূলদ্বয় হবে বাস্তব, সমান এবং হবে মূলক। ওকে, বাস্তব, সমান এবং মূলক। আচ্ছা, তারপরে বিধায়ক যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়, তাহলেও হবে বাস্তব, হবে মূলদ হবে বাস্তব, হবে অসমান, হবে মূলদ হবে, বাস্তব হবে মূলদ হবে অসমান হবে। হ্যাঁ, বাস্তব, মূলদ, অসমান, বাস্তব, মূলদ, অসমান যদি কি হয়, 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয়। আচ্ছা, আমরা এটা লিখি, এটা হলো যদি এটা হয় 0 থেকে বাস্তব, বাস্তব, তারপরে কি বলছি
বাস্তব মূলদ অসমান, বাস্তব মূলদ অসমান মানে সমান নয়, এটা হবে শূন্য থেকে বড় হলে। ঠিক আছে, এখানে দুইটা কন্ডিশন, একটা হলো শূন্য থেকে বড় হইলে, আরেকটা শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হলে। শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হলে হবে বাস্তব মূলদ এবং অসমান। শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হলে হবে বাস্তব মূলদ এবং অসমান। আর শূন্য থেকে বড় কিন্তু পূর্ণবর্গ না হলে, শূন্য থেকে বড় কিন্তু পূর্ণবর্গ না হলে হবে বাস্তব অমূলদ অসমান, বাস্তব অমূলদ অমূলদ অসমান। একটা পার্থক্য তাহলে মনে রাখতে হবে, তোমরা এগুলো বইয়ে আছে, এগুলোই মনে রাখাটাই হলো মূল জিনিস। তাহলে তোমরা সমাধান করতে পারবে বা অ্যান্সার করতে পারবে। শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হলে হবে বাস্তব মূলদ অসমান, আর শূন্য থেকে বড় কিন্তু পূর্ণবর্গ না হলে হবে বাস্তব অমূলদ অসমান। ওকে, আমরা তিনটা শিখে ফেলেছি। শূন্য সমান, শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হলে কি হবে, না হলে কি হবে। আশা করি এগুলো তোমাদের বইও লেখা আছে, সুন্দরভাবে শিখে ফেলবে। তারপরেও আমরা এখন আবার আলোচনা করতেছি, এটা এখান থেকেও শিখতে পারো। আচ্ছা, তারপরে তোমরা অনেকেই বুঝতেছ না, মানে মনে করো আমরা যেগুলো বের করছি, পৃথায়ক বের করতেছি, কোন দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বের করে সেই মানটা যদি শূন্যের সমান হয় তাহলে মূলদ হবে পরস্পর সমান, বাস্তব এবং মূলদ। মূল্য পৃথায়কের মান b² - 4ac এর মান যদি শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ হয় তাহলে মূল্য হবে বাস্তব মূলদ অসমান, আর শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ না হলে তাহলে বাস্তব অসমান অমূলদ। আচ্ছা, এবার আসি, যদি b² - 4ac শূন্য থেকে ছোট মানে কি হয়, ঋণাত্মক। শূন্য থেকে ছোট মানে কি, বা এটাকে বলা হয় ঋণাত্মক। হ্যাঁ, ঋণাত্মক হলে কি হবে, ঋণাত্মক হলে হবে জটিল হবে, মূলদ্বয় হবে জটিল। মনে রাখতে হবে মূলদ্বয় জটিল সংখ্যা হবে। কি সংখ্যা হবে, একটু আগে যেটা আমরা পেয়েছি দুইটা জটিল সংখ্যা, এবং এরা অনুবন্ধী, পরস্পর অনুবন্ধী হবে। এরা কি হবে, পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হবে। কি সংখ্যা হবে, অনুবন্ধী জটিল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো এইটা, যে মূলের প্রকৃতি নির্ণয়। তাহলে এগুলো সহজ বিষয়, জাস্ট এই টার্মগুলো মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলেই আমরা মূলের প্রকৃতি সহজে নির্ণয় করতে পারবো। তাহলে কি বলেছি, যদি পৃথায়ক যদি শূন্য থেকে ছোট বা ঋণাত্মক হয় তাহলে মূলদ্বয় হবে জটিল সংখ্যা এবং পরস্পর অনুবন্ধী জটিল। যেটা আমরা জটিল সংখ্যার মধ্যে কিন্তু অনুবন্ধী জটিল সংখ্যা শিখেছি, যারা আমার আলোচনা শুনেছ ধারাবাহিকভাবে তাদের জন্য বোঝা অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা তাহলে মূলের প্রকৃতিগুলো শিখে ফেললাম। তোমাদের এই জায়গায় আরেকটু জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যদি আমাদের যখন অমূলদ হয়েছিল একটা, যখন আমরা ওই যে পূর্ণবর্গ নয় কিন্তু শূন্য থেকে বড়, তখন মূলদ্বয় হবে বাস্তব অসমান অমূলদ। অমূলদের ক্ষেত্রে মনে রাখতে হবে অমূলদগুলো অনুবন্ধী আসবে। অমূলদগুলো যেমন অমূলদ জটিল, অমূলদ অনুবন্ধী কিরকম, মনে করে একটা আসলো তোমার √3 + 2, একটা মূল আসলো √3 + 2, তাহলে এইটার অনুবন্ধী অমূলদ সংখ্যা হবে কি, √3 - 2। ওকে, এটা মনে রাখতে হবে, অনুবন্ধী অমূলদ সংখ্যা, অনুবন্ধী অমূলদ সংখ্যা √3 + 2, হ্যাঁ, অথবা 2 + √3, যেটাই হোক 2 + √3 এর অনুবন্ধী অমূলদ সংখ্যা হবে 2 - √3, যেটাই হোক দুইটাই হতে পারে এরকম। হ্যাঁ, তোমরা জানো অনুবন্ধী হলো একটা প্লাস হলে আরেকটা হয় মাইনাস। তাহলে জটিল যখন হবে তখন অনুবন্ধী হবে, অমূলদ যখন হবে তখন অনুবন্ধী হবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা শিখবো, আমরা বলেছিলাম প্রতিসম রাশি, প্রতিসম রাশি। ঠিক আছে, আচ্ছা, এর আগে আমাদের আরেকটি জিনিস ছিল, তোমার ওখানে যে সি এর মান শূন্য হলে তোমরা দেখে নিবা, দ্বিঘাত সমীকরণের সি এর মান যদি শূন্য হয়, মনে করো ax² প্লাস আমরা লিখলাম bx প্লাস c গুলো কত শূন্য, কখনো যদি উল্লেখ থাকে কি সি কত শূন্য, সি শূন্য হলে একটি মূল শূন্য হবে। মনে রাখতে হবে সি যদি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি ধ্রুবক শূন্য হয়, মানে ধ্রুবক না থাকে, তাহলে একটি মূল কি হবে, শূন্য হবে, আর একটি মূল কি হবে, বাস্তব সংখ্যা হবে। একটি মূল শূন্য হবে আর একটি মূল হবে বাস্তব সংখ্যা। ওকে, এটা মনে রাখবা। দ্বিঘাত সমীকরণের সি যদি ধ্রুবক যদি শূন্য হয়
তাহলে তার একটি মূল শূন্য হবে আর একটি মূল বাস্তব সংখ্যা হবে, দুটি মূল পাওয়া যাবে। যাই হোক, সেটা আমাদের নোটে আছে, তোমরা বই আছে। প্রতিসম রাশি কি? আচ্ছা, প্রতিসম রাশিটা আমাদের অবজেক্টিভের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। আবার এটার সাথে আবার অনেক সময় চক্রক্রমিক রাশি আসে, আমরা দুইটি একটু দেখি। মনে করো আমি একটি রাশি লিখলাম a প্লাস বি প্লাস সি, এটি একটি বীজগণিতীয় রাশি। এখানে কয়টা পদ আছে? তিনটা পদ, a প্লাস বি প্লাস সি, তিনটা পদ, তিনটা পদ আছে। এখন আমরা যদি যে কোনো দুইটি পদের মধ্যে পরস্পর স্থান বিনিময় করানো হয় বা করি, তাহলে প্রতিসম রাশির সংজ্ঞা আছে, তুমি লিখবা কোনো বীজগণিতীয় রাশির মধ্যে যে কোনো দুটি পদের স্থান বিনিময়ের ফলে যদি ওই রাশির মানের কোনো পরিবর্তন, সাংখ্যিক মানের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই রাশিটিকে প্রতিসম রাশি বলে। কোনো রাশির যে কোনো দুটি পদের স্থান বিনিময়ের ফলে যদি রাশিটির সাংখ্যিক মানের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে সেই রাশিটিকে আমরা প্রতিসম রাশি বলতে পারি বা বলা যাবে। এখানে যদি আমরা a ও b এর পরস্পর স্থান বিনিময় করাই, মানে হলো এর জায়গায় চলে আসবে b, b এর জায়গায় চলে যাবে a, c ঠিক থাকবে। তাহলে এটা কি দাঁড়ালো? b প্লাস a প্লাস c, তার মানে a প্লাস b প্লাস c সাজিয়ে লিখলে এটাই আসে। তাহলে এই যে রাশিটি, দিস ইজ এ প্রতিসম রাশি, এই রাশিটিকে বলা হয় প্রতিসম রাশি, এটাকে বলা যায়। ওকে, একেবারে সহজ জিনিস। তোমরা এরকম যে কোনো রাশি থাকলে যে কোনো দুটির স্থান বিনিময় মনে রাখতে হবে, যে কোনো দুটির স্থান বিনিময়ের ফলে রাশির মানের পরিবর্তন না হলে তাকে বলা হয় প্রতিসম রাশি। আর একটা হলো চক্রক্রমিক রাশি। চক্রক্রমিকের ক্ষেত্রে হলো এর স্থলে বি, বি এর স্থলে সি, সি এর স্থলে মানে গুণা করে তুমি এর জায়গায় বসাবে বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ। এভাবে x এর জায়গায় y, যদি x y z এর চলক থাকে x এর জায়গায় y, y এর জায়গায় z, z এর জায়গায় x, এভাবে গুণে বসানোর ফলে যদি ওই রাশির মানের সাংখ্যিক মানের পরিবর্তন না ঘটে, তাহলে তাকে বলে চক্রক্রমিক রাশি। আর প্রতিসমের ক্ষেত্রে হলো দুটি পদের মধ্যে স্থান বিনিময়, দুটি পদের মধ্যে স্থান বিনিময় করে সাংখ্যিক মানের পরিবর্তন না হলে তাকে আমরা বলতে পারবো প্রতিসম রাশি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। প্রতিসম রাশি এবং চক্রক্রমিক রাশি তোমাদের জন্য আসে অবজেক্টিভে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে এই অধ্যায়ের জন্য তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা এখন শিখবো সেটা হলো দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের, মানে দ্বিঘাত ও তিনঘাত বিশিষ্ট দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক, মূল ও সহগের সম্পর্কে। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় জানতে হবে। আমরা একটু দেখি দ্বিঘাত সমীকরণ আমরা কি বলেছি, ax² প্লাস bx প্লাস c। তাহলে আমরা বলছি এই দ্বিঘাত সমীকরণ ঘাত যত মূল তত n সংখ্যক ঘাত বিশিষ্ট সমীকরণের সর্বোচ্চ সমাধান সংখ্যা হলো n। মনে রাখতে হবে ঘাত যত মূল তত, ঠিক আছে? কোন সমীকরণের ঘাত যত হবে তার সমাধান সংখ্যা তত হবে, মূল সংখ্যা ততই হবে। এটা ঘাত 2, তাহলে এটা সমাধান হবে 2টি। আচ্ছা, বা মূল, সমাধান বা মূল একই কথা, বা বীজ, এগুলো একই কথা, একই অর্থ মিন করে। তাহলে এই সমীকরণের মূলদ্বয়কে যদি আমরা কি ধরতে পারি, পি ও কি ধরতে পারি, মনে রাখতে হবে এক্স ওয়াই ধরা যাবে না, চলক ধরা যাবে না, যেগুলো ধ্রুবক ধরতে পারি। পি কিউ ধরতে পারি, এম এন ধরতে পারি, আলফা বিটা ধরতে পারি। সমীকরণের দুটি মূল আমরা কি করলাম, পি কিউ দুটি মূল, তার এই সমীকরণের দুটি মূল ধরলাম কি, পি কিউ। তাহলে আমরা এই যেটা মূল ও সহগের মধ্যে সম্পর্ক, মূল ও সহগের সম্পর্ক যেটা দ্বিঘাত সমীকরণের, তাহলে আমরা পি প্লাস কিউ মানে মূলদ্বয়ের যোগফল হবে, মনে রাখবা, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এই মাইনাস মনে করো সিস্টেম বা নিয়মের বা সূত্রের, আর এই যে এক্স এর সহগ বি, আর এই হলো এক্স স্কয়ারের সহগ। ওকে, মনে রাখবা, এটা প্রমাণ এগুলো আছে, আমাদের দরকার নেই, সূত্রটা পারলেই হবে যে যোগফল, মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। ত্রিঘাতের ক্ষেত্রে অন্যরকম হতে পারে। আর গুণফল হবে সি বাই এ, গুণফল হবে সি বাই এ মানে ধ্রুবক বাই এক্স স্কয়ারের সহগ, সি বাই। একেবারে সিম্পল, মনে রাখতে হবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ,
আর পি কিউ গুণফল হলো সি বাই এ, লাস্টেরটা বাই প্রথমটা, ওকে, শেষটা বাই প্রথমটা সহগ। আচ্ছা, এখন এইটাকে মনে রাখবে, এটা আমরা প্রথমে এইভাবে হিসাব করা হয়, এটা হলো প্লাসের রাশি, প্রথমটা হলো প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। সেই হিসাব করতে গিয়ে এটার একটা সূত্র আছে, তোমাদের বইয়ে আছে, একটা উপপাদ্য বা একজন গণিতবিদ এটা প্রমাণ করেছেন যে প্লাস মাইনাস এভাবে আসে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমটা হলো প্লাস, তার মানে a হলো প্লাস, আর x স্কয়ারের সঙ্গে এটা হলো প্লাস, x এর সহগ b হলো মাইনাস, এটা চাইতে নিতে হবে, হ্যাঁ মনে করতে হবে। তারপরে এটা হলো প্লাস, এভাবে আবার মাইনাস আসবে। যাই হোক, আমরা সেভাবে দরকার নাই, আমরা মনে রাখবো p প্লাস q সমান এটা সূত্রের মাইনাস আর b বাই a, আর p q সমান c বাই a। এখন c এর জায়গায় যাই থাকুক, প্লাস হোক মাইনাস হোক সেটা ভিন্ন হিসাব। আচ্ছা, এটা হলো দ্বিঘাত। এবার যদি সমীকরণটা আমরা ত্রিঘাতে নিয়ে যাই তাহলে কি হবে? তাহলে এখানে a p q কি ছিল? মূল। আর a b c কি ছিল? সহগ। a b c কি ছিল? a ছিল x স্কয়ারের সহগ, b ছিল x এর সহগ। তাহলে মূল ও সহগের সম্পর্ক মানে হলো যোগফল হবে সহগের x এর সহগ বাই x স্কয়ারের সহগ, আগে একটা মাইনাস হবে, আর গুণফল হবে ধ্রুবক বাই x স্কয়ারের সহগ। আচ্ছা, ত্রিঘাত যদি হয়, সমীকরণটা যদি এরকম হয় ax কিউব ত্রিঘাত, তাহলে কিউব হবে প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, সাপোজ মনে করতে পারে এরকম, অথবা যে কোনো অন্যরকম হতে পারে, কিন্তু x হলকে ঘাত 3 হইলো আমাদের হইল, অসুবিধা নাই। এই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যদি মূল তিনটা ধরে নিই তাহলে এখানে মূল কয়টা হবে? তিনটা। যদি আমরা ধরে দিই p q r, মূলটাই কত? p q r, তাহলে মূল তিনটি যোগফল হবে কি? p q r সমান সমান হবে আগের মতনই মাইনাস b বাই a, ওকে। আচ্ছা, তারপরে দুটি মূল করে নিলে গুণফল q r প্লাস p r, এইটার মান হবে, মনে রাখতে হবে, c বাই a। হ্যাঁ, তাহলে কি হলো? মাইনাস আগের মতো b বাই a, আর তারপরে হবে c বাই a, তারপরে গুণফল মানে হলো p q r, মূলগুলোর গুণফল হবে মাইনাস d বাই a, মাইনাস d বাই a। আশা করি বুঝতে পেরেছো, এটা মনে রাখতে হবে। তাহলে যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে মূল তিনটার যোগফল হবে মাইনাস b বাই a, x স্কয়ারের সহগ। এই যে যেটা বোঝার জিনিস, বিটাকে এটাকে, b হবে x স্কয়ারের সহগ, কখনো x থাকবে না, তাইলে সেই ক্ষেত্রে x স্কয়ার থাকবে না, সেই ক্ষেত্রে মানে আমার b এর মান হবে 0, ঠিক আছে। কখনো আবার দেখা যায় x থাকবে না, ত্রিঘাত সমীকরণ থাকবে, x থাকবে না, হ্যাঁ এরকম থাকবে না, কিন্তু এটা ত্রিঘাত সমীকরণ, সেই ক্ষেত্রে আমার c এর মান 0। আবার কখনো cx থাকবে, হ্যাঁ মানে x থাকবে, x স্কয়ার থাকবে না, সেই ক্ষেত্রে আমার b এর মান 0, ইত্যাদি এগুলো বুঝে নিতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতেছো। তাহলে x এই হলো কার সহগ? মানে হলো x কিউবের সহগটা হবে এখানে, আর এটা হলো x স্কয়ারের সহগ মাইনাস b বাই a, c বাই a x এর সহগ বাই x কিউবের সহগ, p q r মাইনাস d বাই a। তাহলে আমি যে বলেছিলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইজন্য মাইনাস d বাই a, ওকে। আশা করি বুঝতে পেরেছো। এই মূল এবং সহগের সম্পর্কগুলোই হলো এত ইম্পর্টেন্ট। আর আমরা যে মূলের প্রকৃতি নির্ণয় করলাম, আজকে যে আলোচনাগুলো হলো এগুলো তোমাদের এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মেজর। এগুলো না বুঝলে আসলে এই অধ্যায় কিছুই বোঝা যাবে না। আর আমরা যদি এই পড়াগুলো বুঝে থাকি, নেক্সট আমরা যেই সমস্যা বা অবজেক্টিভগুলো করব তোমাদের অনেকটাই সহজ হবে এবং এগুলো অবশ্যই লাগবে। সুতরাং তোমরা, আশা করি আমি আজকে যে আলোচনাটুকু করলাম মনোযোগ সহকারে দেখে সবগুলো কি করবা? নোট করবা, খাতায় লিখবা এবং বাসায় প্র্যাকটিস করবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, ঘরে থাকবা। আল্লাহ হাফেজ।